অবশেষে প্রকাশ হলো উচ্চ প্রাথমিকের মেধা তালিকা। 14,000 নিয়োগে আর রইল না কোনো বাধা। শান্তিই যেন নেই। ইডি মামলায় জামিন পাওয়ার পর এবারে ফের সিবিআই ডাকল শঙ্কর আঢ্যকে। কিন্তু এবারে কোন মামলা? কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে প্লাবনে নতুন রচনা তৃণমূল সাংসদের। বিজেপি বলল একে তো জাদুঘরে রাখা উচিত। হঠাৎ কেন বিকাশ রঞ্জনের বদলে বৃন্দা গ্রোভার? আইনজীবী পরিবর্তন নিয়ে এবারে অবশেষে মুখ খুললেন অভয়ের বাবা মা। কি বললেন জেনে নিন। বন্যার ত্রাণে 10 লক্ষ টাকা অনুদান দিলেন সৌরভ গাঙ্গুলি। রাত পোহালেই পৌঁছে যাবে। অনুব্রত প্রবেশ বুথ বিকেলে সরে গেল অন্য নেতাদের ছবি। বোলপুরের তৃণমূল দপ্তর আবারও কেষ্টময় হয়ে উঠল। কালীঘাট, লালবাজার, নবান্ন ত্রিফলা অভিযানে অনড় শুভেন্দু দিলেন বড় হুঁশিয়ারি। আগামী 72 ঘন্টার সতর্কতা। 15 রাজ্য কাঁপাবে ঝড় জল বৃষ্টির দুর্যোগে। কি সতর্কতা দিল বাংলায়? আবহাওয়ার চরম আপডেট জেনে নিন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে আসছে বিস্তারিত খবরে। উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে পথে নেমেছিলেন চাকরি প্রার্থীরা। অবশেষে তাদের অপেক্ষার অবসান। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রকাশ করা হল মেধা তালিকা। বুধবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। মামলার জটে দীর্ঘদিন ধরে আটকে ছিল নিয়োগের প্রক্রিয়া। 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। শেষ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত অগস্ট মাসের শুনানিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আগামী 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। সেই মতন বুধবার তালিকা প্রকাশ করা হলো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছেন মেধা তালিকা প্রকাশ করার কথা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি চাকরি প্রার্থীরা। 2015 সাল থেকেই নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, অর্থাৎ প্রায় 9 বছর পর এই পরিস্থিতি চাকরির আশা দেখছেন প্রার্থীরা। হাইকোর্ট রায় দেওয়ার পর নিয়োগে আর কোনো বাধা ছিল না, কিন্তু এই মামলা পৌঁছে যায় আবারও শীর্ষ আদালতে। 2020 সালে হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিলেও প্যানেল প্রকাশ করার অনুমতি দেওয়া হয় 2023 সালে। এরপর আবার মামলা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এভাবেই মামলার জটে আটকে ছিল নিয়োগ। গত 28 অগস্ট হাইকোর্টের শুনানি শেষ হয়। সেখানে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে আগামী 21 নভেম্বরের মধ্যে 14,052 জন প্রার্থীর নিয়োগে চাকরি সুনিশ্চিত করতে হবে। কমিশনের ঘোষণা অনুযায়ী শূন্য পদের সংখ্যা 14,339। এদিন তালিকা প্রকাশ হওয়ার প্রায় 9 বছরের অপেক্ষার অবসান হল। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 9,000 লাইক এবং 5,000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন। তাই এখনই সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। ফের বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে তলব করল ইডি। সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান সহ শঙ্কর ও বিশ্বজিৎ দাসকে জামিন দিয়েছিল ব্যাংকশাল আদালত। তবে একটা মাস কাটতে না কাটতে এবারে ফের তলব তাকে। এবারে নিজাম প্যালেসে ডাক পড়ল বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের। তবে এবার আরো গুরুতর অভিযোগে জিজ্ঞাসাবাদে তলব করা হয়েছে শঙ্করকে। বস্তুত 5 জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে নেমে শঙ্করকে গ্রেপ্তার করে ইডি। অভিযোগ, মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের টিম। গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। সেই মামলার তদন্ত প্রথমে বনগাঁ থানার পুলিশ করলেও পরে বিষয়টি সিবিআই এর হাতে চলে যায়। এবারে সেই মামলার তদন্তে নেমে ফের তলব করা হল শঙ্করকে। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় 5 জানুয়ারি ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন শঙ্কর। তার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল। অভিযোগ, নিজের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ সংস্থার মাধ্যমে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন শঙ্কর আঢ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তবে দোষারোপ করতে গিয়ে একক গুলিয়ে ফেললেন তিনি। তৃণমূলের তারকা সাংসদ গম্ভীরভাবে বললেন, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, মানুষের বাড়িঘর কিচ্ছু নেই, সবই রাস্তায় বেরিয়ে পড়েছে। আর ওরা অর্থাৎ ডিবিসি বলছে জানিয়ে পাঠিয়েছে। রচনা জানান, সত্যিটা কি এই মুহূর্তে তার জানা নেই, তবে যা হয়েছে ঠিক হয়নি। অন্যদিকে সাংসদের কিউসেকের সঙ্গে কুইন্টাল গুলিয়ে ফেলা নিয়ে বিজেপির খোঁচা, ওকে মিউজিয়ামে রাখা উচিত। বুধবার বন্যা বিধ্বস্ত বলাকরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তৃণমূলের সাংসদ রচনা। চাঁদরা, মিলনগড়, চরখয়েরমারি সহ
সহ ভাঙন এবং বন্যা কবলিত এলাকায় যান। তিনি জানান, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মাস্টার প্ল্যান করতে কেন্দ্র সাহায্য করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে সেই কাজ করছেন। তেমনি বলাগড়ে ভাঙন নিয়ন্ত্রণে কোনো পরিকল্পনা করা যায় কিনা দেখা হবে। তবে তারপরেই রচনা নিশানা করেছেন ডিভিসিকে। তার কথায় যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন সে বিষয়ে আমি আর কিছুই বলবো না, উনি আমাদের গুরুজন। রচনার কুইন্টাল মন্তব্য নিয়ে হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের মন্তব্য, মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজিয়ামে রাখা। সাংসদ বলছেন কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়বে। জল কুইন্টালে কবে থেকে মাপা শুরু হলো? ওর ন্যূনতম জ্ঞান নেই, তাই ভুলভাল বকছেন। কপালে দুঃখ রয়েছে সাধারণ মানুষের। উল্লেখ্য, তরল প্রবাহের পরিমাপের একক হল কিউসেক। প্রতি সেকেন্ডে 1 ঘনফুটকেও কিউসেক বলা হয়। 30 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলার শুনানি। তার দিন 5 আচমকায় আইনজীবী বদলেছে অভয়ের পরিবার। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরিবর্তে পরিবারের তরফে নতুন আইনজীবী বৃন্দা গ্রোভার। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? এই প্রসঙ্গে নিহত তরুণী চিকিৎসকের বাবা জানান, ওকে আমরা ভালো বলে মনে করেছি। তাছাড়া বিকাশবাবু হাইকোর্ট নিয়ে নানান ঝামেলায় ব্যস্ত থাকেন, তাই এমন সিদ্ধান্ত। আরজিকর মামলায় এতদিন মৃত চিকিৎসকের বাবা মায়ের আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সূত্রের খবর, বাম রাজনীতিবিদ তথা আইনজীবী মামলা নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ উঠেছিল। জানি অসন্তুষ্ট মৃতার বাবা মা, সেই কারণে আইনজীবী বদলের সিদ্ধান্ত। মৃতার বাবা মা চাইছেন তাদের হয়ে লড়াকু কোনো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী আসুক। সেই কারণে নিয়োগ করা হয়েছে বৃন্দা গ্রোভারকে। আগামী শুনানিতে মৃতার পরিবারের তরফে সওয়াল করবেন তিনি। এই বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এটা নিয়ে আমার কিছুই বলার নেই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল করেছি, বাকিটা ওদের সিদ্ধান্ত। বর্তমানে বন্যা পরিস্থিতিতে চতুর্দিকে উঠেছে গেল রব, জল থই থই করছে সর্বত্র। এই অবস্থাতে এবার সাহায্যের হাত বাড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভাসছে ত্রিপুরা, সেখানে আবার মোটা টাকার সাহায্য পাঠালেন সৌরভ। ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। ফলে সেই রাজ্যের বিপদে তিনি পাশে থাকবেন না এমনটা হয় না। মানবিক ছবি এবার ধরা দিল সৌরভের পদক্ষেপে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রচারের জন্য বিজ্ঞাপনেও দেখা গিয়েছে সৌরভকে। এবারে সেখানের বাসিন্দাদের জন্য মোটা টাকার সাহায্য পাঠালেন সৌরভ। যদিও এই নিয়ে কোনো মন্তব্যই করেননি সৌরভ, তবে এই খবর সামনে এলো কিভাবে? ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিষয়টার সামনে এনেছেন। তার কথায়, সম্প্রতি বন্যায় রাজ্যের জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য 10 লক্ষ টাকা ত্রাণ সামগ্রীর সাহায্য বাবদ দিয়েছেন। আগামীকাল বিভিন্ন জেলায় এই ত্রাণ সামগ্রী বন্যায় দুর্গতদের মধ্যে দেওয়া হবে। ত্রিপুরায় পর্যটনে সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর থেকে পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ঘরে ফেরা স্তক কোনো রাজনৈতিক মন্তব্য করেননি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। 18 মাস পর জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার সুকন্যার সঙ্গে বাড়ি ফিরলেন তিনি। অনুগামীদের সঙ্গে দেখা সাক্ষাৎ ছাড়া দলের বড় কোনো নেতার সঙ্গে মুখোমুখি কথাবার্তা বলেননি বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। তবে বুধবার বিকেলে তিনি আবার বোলপুরের দলীয় কার্যালয়ে যান। সেই খবর পেয়ে সাজো সাজো রব শুরু হয় কার্যালয়ে। অনুব্রত মণ্ডলের একের পর এক ছবি দিয়ে ভরানো হয়েছিল দলের কার্যালয়। তাৎপর্যপূর্ণভাবে সরানো হয়েছিল জেলা কোর কমিটির সদস্যদের ছবি, যে কমিটি তৈরি করেছেন কোর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2018 সালে বীরভূম জেলা তৃণমূল ভবনের উদ্বোধন করেছিলেন অনুব্রত। প্রায় প্রতিদিন নিয়ম করে এখানে বসতেন তৎকালীন জেলা সভাপতি। দেখা গেল তৃণমূল নেতার ছবি দিয়ে সাজানো হয়েছে কার্যালয়। কোনো ছবিতেই কেষ্টর পাশে রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জেলা তৃণমূলের অন্য কোনো মুখের জায়গা নেই সেখানে। মেঝে জীবাণুমুক্ত হচ্ছে ফিনাইল দিয়ে, রাজমিস্ত্রিরা কুড়ুনি হাতে ব্যস্ত। দরজার গ্রিল, কার্যালয়ের গেটে রং করা হচ্ছে। সাগর হাজরা নামে ব্যস্ত এক রংকর্মী বলেন, দাদার নির্দেশ, আর কোনো কথা না বলে মন দিয়ে রং করা শুরু করলেন তিনি। রাজেশ মিদ্যা নামে একজন কর্মী এ বিষয়ে বলেন, গতকাল আমাদের শ্রদ্ধেয় দাদা ফিরেছেন, তাই নির্দেশ মাফিক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানোর কাজ চলছে। তিনি জানালেন, শুধু অফিসের ভেতরে অনুব্রতর 9টা ছবি টাঙানো হয়েছে, বাকিদের ছবি অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। সভা করতে চেয়ে বারবার পুলিশের অনুমতি না পাওয়া নিয়ে এবারে গর্জে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার হাজরায় বিজেপি সভা মঞ্চে বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতা বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ না দেওয়া পর্যন্ত
কোনো সভা আমাদের করতে দেওয়া হয়নি এত বছর। রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য পুলিশের কাছে অনুমতি চাইলেই অনুমতি পাওয়া যায় না। তাই এবার আর পুলিশের কাছে অনুমতি চাইব না। এবার থেকে দলের তরফে ঠিক সময় জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে ত্রিফলা অভিযানের প্রস্তাব দেন শুভেন্দু। কালীঘাট, লালবাজার, নবান্নে ত্রিফলা অভিযানের প্রস্তাবে এদিন অনড় ছিলেন শুভেন্দু অধিকারী। দলের কাছে ত্রিফলা অভিযান করার প্রস্তাব দেন বিরোধী দলনেতা। তার কথায় তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। তারা জানে বিজেপিকে আটকাতে হবে। 21-এর ভোটের পর থেকে ভোট পরবর্তী হিংসায় ক্ষতবিক্ষত হয়েছি আমরা। এই একমাত্র রাজ্যের বিধানসভা যেখানে লাইভ স্ট্রিমিং হয় না। সিপিআইএম-এর মতন আমরা ফিশ ফ্রাই খেয়ে আসেনি। নো সেটিং অপোজিশন আমরা। রাজ্যের পুলিশ নিয়ে এদিন অন্য সুরে ছিলেন শুভেন্দু। তিনি বলেন, পুলিশের নিচের তলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। পুলিশের নিচের তলার কর্মীরা আমাদের সব বলে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে শুভেন্দুর মন্তব্য, বিজেপির পদত্যাগ চাইছে আপনার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড গেরুয়া করে বিজেপির মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসবে। আমাদের দুধে জল নেই, আমরা সকলকে এক করে ভোটে জিতব, আপনাকে হারাবো। আরজিকর প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, আরজিকর মেডিকেল কলেজে বিচার হয়নি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে বিজেপি সবসময় আছে, ছিল, থাকবে, আজও আছে বিজেপি চিকিৎসকদের সঙ্গে। স্বাস্থ্য ব্যবস্থার জন্য জুনিয়র চিকিৎসকদের দল এসেছে, কালীঘাটে মিটিং করেছে। ডাক্তার বোনের খুনের ঘটনার বিচার চেয়ে বিজেপি লড়বে। আমরা ডাক্তারদের আন্দোলনের রাজনীতিকরণ করিনি। এই জন্য আগেই মোদীজি অমিত শাহ ধর্ষণ বিরোধী চূড়ান্ত শাস্তির বিল পাশ করেছেন, এনেছেন সেই বিল। শুভেন্দুর ঘোষণা, পুজোয় বিজেপি 1000-এরও বেশি জায়গায় অভয় মঞ্চ তৈরি করে সই সংগ্রহ করবে। 2.5 কোটি সই সংগ্রহ করতে হবে। সেই সই মাথায় করে 1 লক্ষ বিজেপি কর্মী জমায়েত হয়ে রাজ্যপালের কাছে পৌঁছে দেব। এরপর থেকে কোথাও অনুমতি চাইব না আর। নবান্ন, কালীঘাট, লালবাজার অভিযান চালানো হবে। এরপর আমি চাকরি প্রার্থীদের পরামর্শ দিয়েছি, বিরোধী দলনেতা হিসেবে লং মার্চ করুন নবান্ন। রাস্তা বন্ধ করে দিন। ইতিমধ্যে 5 লক্ষ চাকরি প্রার্থী আমার সঙ্গে দেখা করেছে। এত বেকার আপনাকে ছেড়ে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎই আবহাওয়ার তুমুল ভুল বদলে বিধ্বস্ত দেশের একাধিক রাজ্য। বর্ষা বিদায়ের মুখে নিম্নচাপ ঘূর্ণাবর্তের ঢাকায় এলোমেলো সিস্টেম। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী দিনের জন্য দেশের রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। খুব স্বস্তির খবর নেই বাংলার কপালেও। তবে কি এবারে পুজোতে বাংলা ভাসতে চলেছে? বর্ষা এখন উত্তর ভারতে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এবার ফিরতে দেরি হচ্ছে বর্ষা রানী। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানার কিছু অংশ থেকে সরে গিয়েছে ইতিমধ্যে। দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহারে বৃষ্টি কমেছে, কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমী ঝঞ্ঝা আবারও সক্রিয় হয়ে উঠছে। আর এই কারণে উপকূলীয় এলাকায় ঘণ্টায় 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাতে বৃষ্টি অব্যাহত রয়েছে। অন্যদিকে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী 2 দিন ভারী বৃষ্টি হতে পারে। দিল্লিতে আর্দ্রতা থেকে স্বস্তি মিলবে, তবে মহারাষ্ট্র, বাংলায় বৃষ্টি অব্যাহত থাকবে। 1 জুন থেকে 23 সেপ্টেম্বর 880.8 মিমি বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে 837.7 মিমি বেশি। তবে 6 অক্টোবরের মধ্যে বর্ষা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে। আজকের মতো খবর এখানেই শেষ হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই যাবার আগে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক বাটনে প্রেস করে আমাদের চ্যানেলটিকে লাইক করে যান। ধন্যবাদ।